ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছ সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। যদিও আমরা এই নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে এটা আছে, বাট এটা সাধারণ তোমার যে কোনো ম্যাথ যারাই গণিত সম্পর্কে জানতে চায় তাদের জন্যই এই অধ্যায়টা ইম্পর্ট্যান্ট। তার কারণ এখানে ত্রিকোণমিতির একদম বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো অর্থাৎ একদম বেসিক, অর্থাৎ ত্রিকোণমিতি জিনিসটা কি, তারপর এখান থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যে জিনিসগুলো আসলো, এগুলো আসলে কি, এগুলো কি করে, এগুলোর কাজ কি, এগুলো কোথা থেকে আসলো, এগুলো দেখতেই বা এরকম কেন, ঠিক আছে, ট্যান কি, কস কি, থিটা কি, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা সবার আগে একটা ত্রিভুজ বিবেচনা করি। ত্রিকোণমিতিক অনুপাত নামটা দেওয়া হয়েছে কি, ত্রিকোণমিতিক অনুপাত। এবং তোমরা বইয়ের ভিতরে দেখবা যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। কিসের? সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ঠিক আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে তার সূক্ষ্মকোণ একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, একটা কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, ঠিক আছে। এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ যদি আমরা নেই, এটাকে বলতেছি আমরা থিটা। এই সূক্ষ্মকোণের জন্য অনুপাত। তো এই অনুপাত জিনিসটা কিসের অনুপাত, কার অনুপাত? এখানে বলা আছে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু অনুপাতটা কার, কার অনুপাত? প্রশ্নটা হচ্ছে অনুপাত কার, আর সেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতিক কেন? অর্থাৎ তিন কোণা জিনিসের অনুপাত। কার অনুপাত? তো আমরা জানি অনুপাত সবসময় কি হয়, দুইটা জিনিসের অনুপাত হয়, একা একা কখনো অনুপাত হয় না, একা একা কখনো অনুপাত হয় না। আমরা যদি বলি যে 5 এবং 10 এবং 5-এর অনুপাত কত, তার মানে কি 10/5, 2 অনুপাত 1, অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ বা কত ভাগ, এটা বোঝাতে কি করা হয়, অনুপাত বের করা হয়। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে 10 হচ্ছে 5-এর 2 গুণ, 2 অনুপাত 1 মানে কি 10 5-এর 2 গুণ। তো এই জিনিস, অর্থাৎ অনুপাত হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, ঠিক আছে, 3টা 4টারও হয়, বাট দুইটা জিনিসের অনুপাত জেনারেলি আমরা করি, তাদের দুইজনের মধ্যে একটা তুলনা করার জন্য, ঠিক আছে। তো ত্রিকোণমিতিতে এই অনুপাতগুলো কার, ঠিক আছে। এখানে আবার এই অনুপাতগুলোকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, এইরকম ট্যান থিটা দ্বারা প্রকাশ করা হয়, সাইন থিটা দ্বারা প্রকাশ করা হয়, কট থিটা দ্বারা প্রকাশ করা হয়, কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। এইগুলো হচ্ছে অনুপাত। তো অনুপাত তো অনুপাত, দুইটা জিনিসের ভাগফল হবে, এগুলো আবার কি জিনিস, তাই না? কস, সাইন, ট্যান, এগুলো তো আমরা এগুলোর সাথে পরিচিত না, ঠিক আছে। তো আমরা এইরকম এই জিনিসটা বোঝার জন্য একটা সমকোণী ত্রিভুজ বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে যে অনুপাত আমরা যে বললাম, যে অনুপাত কার অনুপাত, এগুলো সহজ ভাষায় বলে নেই যে এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত। কিসের অনুপাত? সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত, যে কোনো দুই বাহুর অনুপাত, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে কি এখানে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত, তার বিষয়টা কেমন? তো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা কি করি, এই যে তোমার ত্রিভুজটা আমরা এঁকেছি এখানে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এখানে তার একটা যে কোনো অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের একটা একটা সমকোণ হবে, এটা হবে 90 ডিগ্রি, আর বাকি দুটি কোণ হবে সূক্ষ্ম ডিগ্রি। অবশ্যই বাকি দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, ঠিক আছে। এটা থিটা হবে, এটাও এটা কিছু একটা হবে, ঠিক আছে। এটা যদি 30 হয় তো ওটা হবে 60, এটা 40 হলে এটা 50 হবে, 45 হলে ওটাও 45 হবে। তো এরকম একটা 90 রেখে বাকি একটা কি হইতে পারে, যে কোনো মান হইতে পারে, 0 থেকে শুরু করে আপ টু 90 যদি হয়, সেক্ষেত্রে আবার এটা 90 হয়ে গেলে এটা ত্রিভুজ থাকবে না, একদম খাড়া রেখা হয়ে যাবে। তো আমরা ধরে নেই যে এটা আর 0 হয়ে গেলে আবার এটা ত্রিভুজ থাকবে না, একদম কি হবে, মিশে যাবে। তো যাই হোক,
আমরা আপাতত ধরে নেই যে থিওরিটিক্যালি যে 0 থেকে এই কোণটার মান কত হইতে পারে, এটা তো 90 অবশ্যই আছে, সেই সাথে সাথে এটা কি হইতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, 0 থেকে 90 পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, ঠিক আছে। তো এখন আমরা মনে করি যে একটা নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলের জন্য এটা একটা ত্রিভুজ। এখন আমরা যদি এখানে এটাকে আরো যদি ছোট ছোট ত্রিভুজে ভাগ করি, এখানে যদি আমরা আরো কি করি, লম্ব আঁকি, ঠিক আছে। এখানে আমরা আর একটা লম্ব আঁকলাম, আর একটা লম্ব আঁকলাম এখানে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণেরই অ্যাঙ্গেল কিন্তু কত, থিটা। এটাকে যদি আমরা ও ধরি, এটা মনে করো এ, এটা এ প্রাইম, এটা হচ্ছে এ ডাবল প্রাইম, ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে ছবিটাকে আমি একটু বড় করে আঁকলাম। দেখো এখানে তিনটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এই যে ও ও এ বি, একটা হচ্ছে ও এ প্রাইম বি প্রাইম, আরেকটি হচ্ছে ও এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম, অর্থাৎ ছোট ছোট এটা একটা ছোট ত্রিভুজ। প্রত্যেকটাই এখানে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো মনে করো যে তোমার এই যে ত্রিভুজগুলো আছে এখানে, মনে করো এই বাহুটা এখানে নেই, ঠিক আছে, এই বাহুটা এখানে নাই বা এটা নাই, শুধুমাত্র এই ত্রিভুজটা আছে, ঠিক আছে, শুধুমাত্র এই ত্রিভুজ ও এ ও এ বি। তো এই ত্রিভুজের এইটাকে আমরা বলবো কি, লম্ব, এটাকে বলবো আমরা ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। এটা আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের জন্য এইরকম তিনটা বাহু হয়, যেটা সাধারণত এটা তো 90 ডিগ্রি হচ্ছেই, আর যেটাকে আমরা থিটা ধরি সেই থিটা সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে আমরা ভূমি ধরি। আর আরেকটি যেটা 90 ডিগ্রির সাথে দেখো দুইটা অ্যাঙ্গেল আছে, এটা একটা অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রির সাথে দুইটা বাহু আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এই বাহুর মধ্যে আমরা এইটাকে থিটা হিসেবে ধরেছি। তাহলে অতিভুজ এবং যে বাহুর মধ্যেকার থিটা আমরা হিসাব করছি, এখানে দুইটা থিটা আছে, এটা তো 90 আমরা জানি, আমরা এই কোণ সাপেক্ষে হিসাব করতে পারি, এই কোণের সাপেক্ষে হিসাব করতে পারি। তো জেনারেলি আমরা এখানে কোণ দিয়েছি, ঠিক আছে, আমরা এখানে কোণ দিয়েছি এখানে। তো এই জন্য অতিভুজের সাথে কোণ দিয়েছি যে বাহুতে, সেটাই হবে আমাদেরকে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। যদি আমরা এখানে কোণ চিহ্ন এই কোণের জন্য হিসাব করলাম, মানে এখানে যে কোনো একটা কোণকে হিসাব করলে একটা লম্ব হবে, মানে এই দুইটা বাহুর যে কোনো একটা লম্ব একটা ভূমি হতে পারে। এইটা লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে, অথবা এটা লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে, আর এইটা তো কি অতিভুজ ফিক্সড। তাহলে এই দুটার মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি হবে। সাধারণত আমরা যখন খাতায় আঁকি তখন যেটা আমাদের খাতার এই ভূমি বরাবর থাকে, অর্থাৎ খাতার প্রস্থ বরাবর যেটা থাকে ওইটাকে আমরা ভূমি বলি, আর যেটা খাতার পাতার পেজের লম্ব বরাবর থাকে সেটাকে আমরা লম্ব বলি। কিন্তু বিষয়টা সেটার মধ্যে সীমাবদ্ধ না। সাধারণত এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো এক দিকের একটা অ্যাঙ্গেল কনসিডার করি। 90 ডিগ্রি বাদেও আরও কি আছে, দুইটা অ্যাঙ্গেল আছে, যে দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, সেই দুইটা অ্যাঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা ধরি, মাপকাঠি ধরি, ধরে ওই তাহলে তাহলে যে বাহুর সাথে, একটা তো অতিভুজ আছেই, আর যে বাহুর সাথে অ্যাঙ্গেল ধরলাম সেইটাকে আমরা জেনারেলি এই ত্রিকোণমিতির ভাষায় সেটাকে আমরা কি বলবো, ভূমি বলবো, আর অন্যটাকে বলবো লম্ব। আবার যদি আমরা কখনো এই অ্যাঙ্গেলটাকে বেশ ধরি, তোমার মাপকাঠি ধরি, তখন এই বাহুটাকেই আমরা কি বলবো, ভূমি বলবো, আর এটাকে তখন সেক্ষেত্রে বলবো লম্ব। লম্ব আর ভূমি চেনার উপায়টা হচ্ছে যে আমরা দুইটা 90 ডিগ্রি বাদে আরো দুইটা কোণ আছে, তাহলে আমরা যে কোনো একটা কোণকে বেসিক ধরে, একটা কোণকে ভিত্তি ধরে লম্ব এবং ভূমিগুলো ফিক্সড করবো। তো যে কোণটাকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে আমরা বেসিক ধরবো। তো এইখানে আমরা মনে করো যে এইটাকে ও বি, এ ও বি, অর্থাৎ এ ও বি কোণটাকে আমরা কি ধরেছি, এখানে আমাদের মাপকাঠি ধরেছি, ঠিক আছে। তো তাহলে ওই ও এ বি কোণের সাথে যে বাহুটা যুক্ত আছে স্বাভাবিকভাবে ও এটাকে এখানে আমরা কি ধরবো, ভূমি হিসেবে বিবেচনা করব, আর এ বিটাকে আমরা বলবো কি লম্ব, ঠিক আছে। কেন আমরা কনসিডার করেছি এখানে কি, কোণ এ ও বিটাকে কনসিডার করেছি। আচ্ছা যাই হোক, এখন দেখো কোণ এ ও বি এর একটা মনে করো নির্দিষ্ট মান আছে, এটা 30 ডিগ্রি ধরে নিলাম, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। এখন এই কোণটাকে 30 ডিগ্রি ধরে, এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত
60 ডিগ্রি, এটা ফিক্সড মান। এখন এই কোণটাকে অপরিবর্তিত না রেখে আমরা যদি এই ত্রিভুজটাকে কি করি, বর্ধিত করি অসংখ্য ভাগে। এই লম্ব, আর একটা লম্ব আঁকলাম, আমরা চাইলে মাঝখানে আরও একটা লম্ব আঁকতে পারি, চাইলে কি করতে পারি, আরও একটা লম্ব আঁকতে পারি। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু সদৃশ ত্রিভুজ হলো, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফিক্সড রাখলাম, আর এখানে 90 ডিগ্রি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যখন আমরা 30 ডিগ্রি ফিক্সড রাখবো, তাহলে বাকি একটাও ফিক্সড হয়ে যাবে। তখন সমকোণী ত্রিভুজের একটা তো 90, আর একটাকেও আমরা 30 রাখলাম, তাহলে এটা 90, এটা 30, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তো এটা 90, আর সবার জন্যই এটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ কোণ যখন এটা আমরা মুছে দেব, এই কোণ যদি আমরা হিসাব করি, তাহলে দেখো এবার এটা কি 90 ডিগ্রি, এটা 30। এবার যদি এখানে আর একটা দিই, ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে যতগুলোই আমরা আরও বড় করতে পারি, এরকম অসংখ্য ত্রিভুজ কি হচ্ছে, বড় থেকে বড় আমরা করতে পারি। এগুলো সব হবে সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা সদৃশকোণী ত্রিভুজ আমরা আঁকতেছি, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। এখানে দেখো যখন আমরা বড় করতেছি তখন লম্বটা একটু বৃদ্ধি পাচ্ছে, তাই না? লম্বটা একটু বৃদ্ধি পেল, এই লম্বের চেয়ে এই লম্বটা একটু বড়। আবার এখানে ভূমি ছিল কে, এখানে ভূমি ছিল ও এ, আর এখানে ভূমি হয়েছে কি ও এ প্রাইম। তার মানে কি ভূমিটাও একটু বৃদ্ধি পেয়েছে, লম্বটাও একটু বৃদ্ধি পেয়েছে। আবার যখন আমরা এইটাকে না করি, যখন আমরা কি করেছি, এই বাহুটাকে কনসিডার করি, অর্থাৎ এ ডাবল প্রাইম ও বি ডাবল প্রাইম, এই ত্রিভুজটাকে যদি হিসাব করি, তাহলে দেখো এটার থেকে এই লম্বটাও কি হয়েছে, একটুখানি বৃদ্ধি পেয়েছে। আবার ভূমিটাও কি ও এ থেকে ও ডাবল প্রাইম হয়ে গেছে, ও এ থেকে কি হয়ে গেছে, ও ডাবল প্রাইম পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তার মানে এই কোণটাকে ফিক্সড রেখে আমরা আবার কি করতে পারি, এরকম ছোটও করতে পারতাম, তাই না? এটাকে কি করতে পারতাম, আমরা ছোটও করতে পারতাম। মনে করো এইটা এ, এটা বি, তারপরেও কিন্তু দেখো লম্বটা একটু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ভূমিটাও একটু কি হয়ে গেছে, ও এ থেকে ও ছোট এ, দেখো ছোট হয়ে গেছে, ভূমিটাও কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে যে এই লম্ব, আমরা যখন একটা সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণকে ফিক্সড রেখে শুধুমাত্র লম্ব এবং ভূমি, অতিভুজ এগুলোকে যখন বড় করে দিচ্ছি, আস্তে আস্তে বড় করতেছি, তখন এখানে আমরা দেখতে পাইতেছি যে প্রত্যেকটা একইভাবে অতিভুজও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একইভাবে কিন্তু কি হচ্ছে, অতিভুজ কিন্তু থেমে নাই, অতিভুজও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখো অতিভুজ কি আছে, দেখো বৃদ্ধি পাচ্ছে। এটার অতিভুজ ছিল ও বি, আর যখন আমরা এটা নিলাম তখন কিন্তু অতিভুজ হলো ও থেকে বি ডাবল প্রাইম পর্যন্ত। যদি এখানে বাহু নেই, তাহলে অতিভুজ কিন্তু দেখো ও বি প্রাইম হচ্ছে, ঠিক আছে, ও বি প্রাইম। তো তার মানে অতিভুজগুলোও কি হচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো যখন আমরা কোণটাকে ফিক্সড রাখতেছি, অর্থাৎ একটা নির্দিষ্ট কোণ 30 ডিগ্রি ধরে যখন আমরা কি করতেছি, ত্রিভুজটাকে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, এরকম করে ইচ্ছা মতো। আবার যদি আমরা এবার কি করতে পারি, 45 ডিগ্রি কোণ ধরে এরকম একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, ঠিক আছে। মনে করো এই ত্রিভুজটার কোণগুলো হচ্ছে কয় ডিগ্রি, 45 ডিগ্রি। একটা কোণ হচ্ছে কয় ডিগ্রি, 45 ডিগ্রি। কোনটা 45 ডিগ্রি, মনে করো যে এই কোণটাকে আমরা ধরলাম 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি ধরে এটাকেও কিন্তু আমরা কি করতে পারবো, এইদিকে বড় করতে পারবো, এটাকেও কিন্তু কি এইদিকে বড় করতে পারবো। তাহলে এখানে বড় থেকে বড় অনেকগুলো ছোট ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ হইলো, এখানে আর একটা ত্রিভুজ হইলো, অর্থাৎ 45 ডিগ্রি ঠিক রেখে আমরা কি করতে পারতেছি, এরকম অনেকগুলো ত্রিভুজ করতে পারতেছি। এটা ও মনে করো মেন, ও এ বি, ও এ প্রাইম বি প্রাইম, ও এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম। দেখো তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো যত আমরা ত্রিভুজটাকে বড় করতেছি এই অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে, যত আমরা কি করতেছি ত্রিভুজটাকে বড় করতেছি, ওদের অতিভুজও বৃদ্ধি পাচ্ছে, ভূমিও বৃদ্ধি পাচ্ছে, লম্ব বৃদ্ধি পাচ্ছে, ভূমিও কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাহলে এখানে মজার বিষয় হচ্ছে এই যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে ঠিক রেখে যখন আমরা একটা ত্রিভুজকে আস্তে আস্তে বড় করতেছি বা ছোট করতেছি, তাদের যে লম্ব এবং ভূমিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এগুলো একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এগুলো কি হচ্ছে, একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। একই অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি, যদি এইটা এটার কি হয়, 2 গুণ হয়, তাহলে যদি এ বি সমান, যদি মানে এ প্রাইম বি প্রাইম এ বি এর যত গুণ হবে, যদি এটা এন গুণ হয়,
তাহলে ও এ প্রাইমটাও কি হবে, ও এর তত গুণই হবে। ঠিক আছে, এই এ প্রাইম বি প্রাইম এ বি এর যত গুণ হবে, অর্থাৎ যতটুকু বৃদ্ধি পাবে এই ভূমিটাও কি হবে, ঠিক ততটুকুই, তত গুণ বৃদ্ধি পাবে। পরিমাণের মানে যোগ আকারে না, গুণ আকারে বৃদ্ধি পাবে। তো এটা যত গুণ বৃদ্ধি পাবে, মনে করো যায় এই যে এইখানে আমরা যদি ধরে নেই যে এই এ ডাবল প্রাইম আর এ বি কি হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম মনে করো এ বি এর কত গুণ হয়ে গেছে, 2 গুণ হয়েছে। তার মানে এই যে ও ডাবল প্রাইম যেটা ভূমিটা, এই ভূমিটাও কি হয়ে গেছে, আগের যে ভূমি ছিল ও এ, তার কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটাও দ্বিগুণ হবে। অর্থাৎ একইভাবে অতিভুজটাও কি হবে, ও ডাবল বি প্রাইম সমান হবে কি, ও বি এর 2 গুণ হবে। ঠিক আছে, তার মানে একটা ত্রিভুজ, আবার যদি উল্টোভাবে করি তাহলে একটা ত্রিভুজকে যদি আমরা ছোট করি, এখানে যদি অর্ধেক করে নিই, এটার অর্ধেক যদি এখানে আমরা নেই, কথার কথা। ঠিক আছে, আমরা কি করলাম, মানে এমন একটা এমন জায়গা নিলাম যেন এ বি এর কি হয়, অর্ধেক হয়, তাহলে দেখা যাবে ভূমিটাও কি হয়ে যাবে, অর্ধেক হবে, অতিভুজটাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে রেখে যখন আমরা কি করতেছি, ভূমি এবং লম্বগুলোকে আস্তে আস্তে কি করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, অর্থাৎ ত্রিভুজটাকে আমরা কি করতেছি, বড় করতেছি। এগুলোকে সদৃশকোণী ত্রিভুজ বলে। তো তাহলে ভূমি এবং ভূমিগুলো বাড়তেছে, লম্বগুলো বাড়তেছে, অতিভুজগুলো বাড়তেছে, এগুলো সবাই কি হবে, একই অনুপাতে বৃদ্ধি পাবে। যদি একই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে কি হবে বলো দেখি, একই অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি, তাহলে এর অনুপাত আর এর অনুপাত কি হবে, একটা ফিক্সড হবে। এখানে যদি আমরা আরও একটা নেই তাহলে এগুলো কি হবে, একই অনুপাতে বৃদ্ধি হয়। তাহলে আমরা কি, একই অনুপাতে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করতে পারবো, এইখানে এর আর এর যা অনুপাত হবে, এর আর মনে করো তাহলে কি হবে, যদি আমি যে আগের উদাহরণটা দেখালাম যে ও ও ও এ ডাবল প্রাইম সমান যদি 2 ও এ হয়, অর্থাৎ এই জিনিসটা যদি কি হয়, এইটুকুর দ্বিগুণ হয়। ঠিক আছে, 2 গুণন হয়, তাহলে কি হবে, এটাও হবে কি, এই জিনিসটাও হবে এর দ্বিগুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম সমান কি হবে, 2 ইন্টু এ বি হবে। ঠিক আছে, তার মানে আমরা তাহলে তাহলে এখানে যদি আমরা কি করি, এটা হচ্ছে কি এখানে ভূমি, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে এখানে লম্ব, এখানে হচ্ছে এটা লম্ব। যদি আমরা এখানে লম্বকে ভূমি দ্বারা এইভাবে যদি ভাগ করে দেই তাহলে কি হবে বলতো, প্রত্যেক ক্ষেত্রেই কি হবে, 2 হবে না। তাহলে আমরা যদি একই পরিমাণে থাকতে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কি হচ্ছে একই অনুপাতে বৃদ্ধি পাইতেছে, যদি একই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে আমরা যদি প্রতি ক্ষেত্রে এই বাহুকে, এই ভূমিকে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি, ছোট, তো ও এ ডিভাইডেড বাই যদি আমরা কি করি, এ বি করি, যদি এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই সরি ও এ, মানে ভূমি বাই লম্ব যদি এরকম করি, তাহলে এই ভূমিটাকে যদি আমরা এই লম্বটা দিয়ে ভাগ দেই তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রেই এই লম্ব আর ভূমির অনুপাতগুলো কি হবে, একই রকম হবে। একইভাবে যদি ও এ প্রাইম নেই আমরা, তাহলে এ প্রাইম বি প্রাইম, এগুলো সব অনুপাত সমান হবে। কেন সমান হবে, তার কারণ এটা যতটুকু বেড়েছে এটাও তো ঠিক ততটুকুই বাড়ছে, এটা যতটুকু বেড়েছে এই ভূমিটাও কি হয়েছে ততটুকু বেড়েছে, অর্থাৎ লম্ব যতটুকু বেড়েছে ভূমিও কি ততটুকু বেড়েছে। ঠিক আছে, তার মানে কি, যে কোনো ক্ষেত্রে লম্ব এবং ভূমির অনুপাত কি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যখন থাকবে তখন ত্রিভুজটা ছোট হোক বা বড় হোক, ভূমি এবং লম্বের অনুপাত কি থাকবে, একই রকম থাকবে। কেন, তখন বড় ত্রিভুজের জন্য লম্বটা ততটুকু বৃদ্ধি পাবে, ভূমিটাও কি ঠিক ততটুকুই বৃদ্ধি পাবে, তাই না, এবং অতিভুজটাও ঠিক ততটুকু বৃদ্ধি পাবে। আবার যদি ত্রিভুজটা একটা নির্দিষ্ট এই সেম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কি করি, আর একটা ত্রিভুজ আঁকি, খুব ছোট্ট একটা ত্রিভুজ আঁকি, এখানেও কিন্তু বাহুটা কি, এটাও যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখবা যে লম্বটা ছোট হয়ে গেছে। এখানে লম্বটা যতটুকু ছোট হবে এই ভূমিটাও ঠিক ততটুকুই ছোট হবে। তার মানে যদি একই পরিমাণ একই হারে কি হয়, কমে বাড়ে, তাহলে তাদের অনুপাতগুলো সবসময় কি থাকবে, সেম থাকবে না, অর্থাৎ উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে। মানে উপরে মনে করো লম্ব আর নিচে হচ্ছে আমি কি করতেছি, ভূমি করতেছি। আগে মনে করো 2 মান ছিল, এর মান ছিল 3, পরে এর মান 2 গুণ হইলো, পরে এর 4 হইলো, এর মানও কত, 2 থেকে 4 হলো, এর মান তাহলে কি 6 হবে। তাহলে অনুপাত করি 2/3 হচ্ছে ঘুরে ফিরি। তো যদি একই হারে দুইটাই বাড়ে তাহলে দুইটার অনুপাতও কি হবে, একই রকম থাকবে। ঠিক আছে, লম্ব এবং ভূমি, তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য
একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত কি থাকবে, সব সময় একই রকম থাকবে। একইভাবে যদি তাই হয় তাহলে আমরা দেখলাম যে অতিভুজটাও কি হচ্ছে, একই হারে বাড়তেছে। সেক্ষেত্রে আমরা যদি ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে ভূমি বাই অতিভুজ যদি করি, তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য যতগুলো ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজের ভূমি আর অতিভুজের মান একই রকম, অনুপাতটা একই হবে না। কেন? কারণ ভূমি যত গুণ বেড়েছে অতিভুজও তত গুণ বাড়বে। যদি ত্রিভুজটা ছোট হয় তাহলে ভূমি যতটুকু কমবে অতিভুজও ততটুকু কমবে, তাহলে অনুপাতটা সবসময় কি থাকবে, একই রকম থাকবে। একইভাবে যে আমরা লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ করি, এই অনুপাতটা যদি নেই সেক্ষেত্রেও কি হবে, যতগুলো ত্রিভুজ আছে 30 ডিগ্রির জন্য সবগুলো একই রকম হবে না। কারণ লম্ব যতটুকু লম্ব যতগুণ বাড়বে অতিভুজও ততগুণ বাড়বে। লম্ব যতগুণ এখানে কমে গেছে অতিভুজটাও কি হয় ততগুণ কমে গেছে। তো এইটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য লম্ব, ভূমি এবং অতিভুজ, এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর ম্যাজিক, ঠিক আছে। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য সবসময় কি থাকবে, এই অনুপাতগুলো সমান থাকবে। কিন্তু অ্যাঙ্গেল যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও কি হবে, অনুপাতগুলো একই থাকবে কিন্তু অনুপাতটার মান কি হবে, ভিন্ন হবে। অনুপাতটার কি হবে, মান ভিন্ন হবে। এখানেও কিন্তু অনুপাতটা কি থাকবে, একই রকম থাকবে, যেটা আমি দেখালাম। এবার যদি 30 ডিগ্রি না নিয়ে আমরা কথার কথা কি করি, এরকম 45 ডিগ্রির জন্য নেই, এটা কয় ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে যদি আমরা ছোট করি, এরকম ছোট 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 ভাগ করি, তাহলেও দেখবা এখানে যে অনেকগুলো সমকোণী ত্রিভুজ হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ ও থেকে, তো এখান থেকে এই ও পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানেও কি হচ্ছে, এই লম্বটা যতগুণ বৃদ্ধি পেয়েছে ভূমিটাও কি ততগুণ বাড়বে। এখানে লম্ব যতগুণ বাড়বে ভূমিটাও ততগুণ বাড়বে, এখানে লম্ব যতগুণ বাড়বে ভূমিটাও ততগুণ বাড়বে। যোগ আকারে না কিন্তু গুণ আকারে, যত গুণ। তো সেক্ষেত্রে তাহলে এখানেও যদি আমরা কি করি, ও এ আর বি আর ও এ প্রাইম আর বি প্রাইম নেই, তাহলে এখানেও কিন্তু লম্ব আর ভূমির অনুপাতটা কি হবে, একই রকম হবে। তাহলে আমরা যদি ও এ ডিভাইডেড বাই এ বি নেই, তাহলে ও এ প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম হবে, ঠিক আছে। একই রকম হবে দুই ক্ষেত্রেই অনুপাত, কিন্তু মানটা কি হবে, আলাদা হবে। তার কারণ এখানে লম্বের দৈর্ঘ্য আর এখানকার লম্বের দৈর্ঘ্য এক না, এখানকার ভূমির দৈর্ঘ্য এখানকার ভূমির দৈর্ঘ্য এক না। তার কারণ এটা একটু খাড়া আছে, ঠিক আছে। যখন একটা ত্রিভুজ খাড়া হয়ে যায় তখন আমরা দেখি যে লম্বের পরিমাণটা বাড়ে আর ভূমির পরিমাণটা কি কমে, তাই না। একটা নির্দিষ্ট ত্রিভুজ, একটা নির্দিষ্ট ভূমির জন্য দেখো অ্যাঙ্গেলটা, দেখো ছোট অ্যাঙ্গেলে লম্ব কি ছোট, আর বড় অ্যাঙ্গেলে কি হবে, 45 ডিগ্রির জন্য লম্বটা বড় হবে। তার মানে অনুপাতটা এখানে একই থাকলেও এখানে 30-এর জন্য যে অনুপাতটা পাওয়া যাবে 45-এর জন্য একটা ভিন্ন অনুপাত পাওয়া যাবে। বাট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য সবসময় কি পাওয়া যাবে, একটা নির্দিষ্ট অনুপাতই পাওয়া যাবে। আমি তোমাদের এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। এই প্র্যাকটিক্যাল উদাহরণটা হচ্ছে, যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নেই তাহলে কি হয়। মনে করো যে আমরা জানি যে এইভাবে একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করি, ঠিক আছে। ঠিক আছে, এইরকম একটা আয়তক্ষেত্র বা এটাকে আমরা বর্গ আঁকতে পারি। এখন দেখো এইটা 90 ডিগ্রি, তাই না। আমরা যদি ঠিক মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করি, এটাকে ভাগ করি, ঠিক আছে। মোটামুটি 45 ডিগ্রি হয়েছে, এরকম যদি আমরা কি করে ভাগ করে দেই, এবার তোমরা দেখবে যেহেতু এটা মিডিল বরাবর গেছে, তার মানে কি হবে, দেখো এইখানে লম্ব আর ভূমি কি হবে, সমান হবে। লম্ব আর ভূমি কি হবে, সমান হবে। লম্ব আর ভূমি কি হবে, এখানে সমান হবে। এখন এটাকে যদি আমরা কি করি, তার মানে এইটা যদি তোমার এক্স হয়, ভূমিটাকে যদি আমরা এক্স ধরি আর লম্বটাকে যদি ওয়াই ধরি, তাহলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এইটা আর এটার অনুপাত কিন্তু কত হবে, দেখো 1 হবে। তখন দুইটাই মান যেহেতু সমান তাহলে 1 হবে, এটা আর এটা সেম হবে। যদি এবার আমরা কি করি, এটাকে একটু ছোট করে দেই, তাহলে এবারও দেখবা যে এইটা একটু কমে গেছে, এটা যতটুকু কমবে এটাও ঠিক ততটুকু কমে, এই দুইটা কি হয়ে যাবে, আবার সমান হয়ে যাবে। তাহলে এখানেও এটা অনুপাত কি হবে, 1 হবে। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হয় তখন লম্ব এবং ভূমির পরিমাণ সমান হয়ে যায়, এবং ত্রিভুজটা যত বড়ই হোক না কেন, ত্রিভুজটা যত বড়ই হোক না কেন, সেটা লম্ব এবং ভূমির পরিমাণটা কি থাকবে, একই রকম থাকবে। লম্ব এবং ভূমির পরিমাণটা কি থাকবে, একই রকম থাকবে। অর্থাৎ অনুপাতটা কি হবে, প্রত্যেক ক্ষেত্রে কি হবে, 1 হবে। তার মানে আমরা দেখলাম যে একটা 45 ডিগ্রি ওয়ালা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং ভূমির অনুপাত সব সময় 1 হবে। দেখো সমান, এই দুইটা সমান,
এটা আর এটা সমান, এইটা আর এইটা সমান। তোমরা বাসায় প্র্যাকটিস এঁকে দেখবা, 45 ডিগ্রিওয়ালা একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, বড় এরকম করে ছোট করবা, বড় করবা, দেখবা সবার ক্ষেত্রে লম্ব আর ভূমি কি হবে, সমান হবে, অর্থাৎ অনুপাতটা কি হবে, সমান হবে। তার মানে আমরা এই যে লম্ব এবং ভূমির যে অনুপাত, সরি হ্যাঁ, লম্ব এবং ভূমির অনুপাত, তাহলে এটা কি করতে হবে, তাহলে 45 ডিগ্রির জন্য একটা নির্দিষ্ট কি থাকতেছে, অনুপাত থাকতেছে। তাহলে এই জিনিসটাকেই আমরা কি হিসাবে প্রকাশ করি, তাহলে আমরা এখানে কয়টা অনুপাত পাইতে পারি, এরকম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য, মনে করো 45 ডিগ্রির জন্যই আমরা করলাম। 45 ডিগ্রির জন্য এটা যদি এক্স হয়, তাহলে এটাও হবে এক্স। তাহলে এটা কত হয় বলো দেখি, তোমরা হিসাব করো এটা কত হবে। দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার উপর কি হবে, রুট হবে। তার মানে কি হবে, √2x হবে। তাহলে এটার মান কিন্তু কি হবে, √2x হবে। তাহলে এখন এই 45 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য এখানে আমরা কয়টা অনুপাত পাইতে পারি, একটা অনুপাত পাইতে পারি কি, লম্ব বাই ভূমি, এই অনুপাত পাইতে পারি। আর একটা অনুপাত পাইতে পারি ভূমি বাই, মানে মোট 6টা অনুপাত পাবো আমরা। মোট কয়টা অনুপাত পাবো, 6টা অনুপাত পাবো। আর একটা পাবো কি, লম্ব বাই অতিভুজ, এইরকম করে মোট 3টা পাবো, এবং প্রত্যেকটার বিপরীত পাবো। লম্ব উপরে দিলে কি, যদি লম্ব উপরে দেই ভূমি নিচে দেই, না ভূমি উপরে লম্ব নিচে, এখানে এটাকে যদি আবার কি করি, বিপরীতকরণ করি, তাহলে এরকম করে মোট আমরা কয়টা অনুপাত পাবো, 3টা জিনিসের 6টা অনুপাত পাবো। তো এইরকম 3টা মেইন অনুপাত পাবো, তাদের উল্টা 3টে অনুপাত পাবো, ঠিক আছে। তো এই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য লম্ব বাই ভূমি অনুপাত, এটাকে তো একটা কি প্রতীক দ্বারা প্রকাশ করতে হবে। আমরা ম্যাথে পড়ি বা ফিজিক্সে পড়ি বা কেমিস্ট্রিতে পড়ি, এরকম বড় জিনিসকে সাধারণত আমরা কি করি, একটা প্রতীক দেই, যেটা দিয়ে সহজে বোঝা যায়। এই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য লম্ব বাই ভূমির যে প্রতীক, সেটার নাম হচ্ছে ট্যান, অর্থাৎ এটাকে বলা হয় ট্যানজেন্ট। মানে ওয়াই বাই এক্স এর অনুপাতটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট বা ঢাল, ঠিক আছে। এই ট্যানজেন্ট থেকে সংক্ষেপে এটাকে বলা হচ্ছে ট্যান। তাহলে ট্যান মানে বুঝবো আমরা কি, তাহলে আমরা ট্যান মানে বুঝবো লম্ব এবং ভূমির অনুপাত, উপরে লম্ব নিচে ভূমি। এখন কত ডিগ্রির জন্য অনুপাত, আমরা জানি 45 ডিগ্রির জন্য। তাহলে ট্যান 45 ডিগ্রি, যখন কোনটা 45 ডিগ্রি হবে, তখন লম্ব এবং ভূমির অনুপাতের মান কত আমরা দেখেছি, 1। তখন আমরা ভূমি, তার মানে তাহলে ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে 1। তাহলে এই কথার অর্থ কি, ট্যান 45 ডিগ্রি, এই কথার অর্থ কি, যে 45 ডিগ্রিওয়ালা একটা সমকোণী ত্রিভুজ যদি নেই আমরা, অর্থাৎ তার একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, একটা তো ডেফিনেটলি 90 ডিগ্রি, একটা 45 আর একটাও 45 হবে। তো আমরা একটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে লম্ব এবং ভূমি দুইটাই সমান হবে, এবং তার অনুপাতটা সমান যেহেতু, তার মানে 1 হবে, ঠিক আছে। এবার যদি এই 45 ডিগ্রিওয়ালা ত্রিভুজের জন্য আমরা ভূমি এবং অতিভুজের অনুপাত নেই, তাহলে ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে বলা হয় কস। ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়, কস। এখন আমরা এখানে কত ডিগ্রিওয়ালা ত্রিভুজের জন্য এই অনুপাতটা বের করতে চাচ্ছি, 45 ডিগ্রিওয়ালা ত্রিভুজের জন্য আমরা কি করতে চাইতেছি, অনুপাত বের করতে চাইতেছি। তাহলে কত হবে দেখো, ভূমির মান কত, এক্স, আর অতিভুজের মান কত, √2x। তাহলে এক্স এক্স কাটা সমান হচ্ছে 1/√2। তাহলে দেখো cos 45 ডিগ্রির মান কিন্তু √2, ঠিক আছে। এবার আমরা কি করতে চাই, এই লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত চাই। লম্ব এবং অতিভুজের অনুপাতটাকে সাইন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, সাইন। পুরো নাম হচ্ছে সাইন, আর এর পুরো নাম হচ্ছে কোসেক। কোসেক কস না, কোসেক না, কোসাইন। এটার পুরো নাম হচ্ছে কোসাইন। কসের পুরো নাম হচ্ছে কি, কোসাইন, এইরকম। যাই হোক, তো আর সাইনকে সংক্ষেপে এরকম প্রকাশ করা হয়। তাই লম্ব এবং অতিভুজের যে অনুপাত, সেটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি। কত ডিগ্রির জন্য সেই অনুপাতটা পেতে চাচ্ছি আমরা, ত্রিভুজটার কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা পাইতে চাচ্ছি। অর্থাৎ 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত আমরা পেতে যাচ্ছি। তাহলে এখানে লম্ব কত, এক্স, অতিভুজ কত, √2/√2x। তাহলে এক্স এক্স কাটা, তাহলে সাইন 45 ডিগ্রির মান আছে 1/√2। তাহলে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত সব সময় কি হবে, 1/√2 হবে। তাহলে এখানে আমরা 45 ডিগ্রির জন্য পাইলাম। তাহলে একইভাবে এর উল্টাটা পাবো আমরা, অতিভুজ বাই কসের অনুপাত কি হবে, এর উল্টা। এটা পরে বোঝাচ্ছি আমি। আপাতত কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে সাইন, কস, ট্যান, লম্ব, এই জিনিসগুলো আসলে কি এবং কোথা থেকে আসলো।
বুঝছো? তাহলে তাহলে আমরা যদি যে কোনো একটা কোণের যদি আমরা কি করি, তাহলে যে কোনো একটা র্যান্ডম কোণ আমরা যদি নেই, তাহলে আমরা এর কি করতে পারি? তাহলে র্যান্ডম কোণের জন্য তাহলে আমরা কয়টা শিখলাম? লম্ব এবং ভূমির অনুপাতকে আমরা বলতেছি কি ট্যান থিটা। এটাকে যদি থিটা বলি তাহলে এটা হচ্ছে কি ট্যান থিটা। ওকে, ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব এবং ভূমির অনুপাত। লম্ব এবং ভূমির অনুপাত, এটাকে মাথায় রাখবা এইভাবে, টেরা লম্বা ভূত। ঠিক আছে, টেরা লম্বা ভূত, ট্যান থিটা টেরা লম্বা ভূত। আবার আমরা দেখলাম কি এই অতিভুজের সাথে একবার লম্ব একবার ভূমি, তাহলে আর একবার হচ্ছে কি সাইন থিটা। যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা আমরা কাকে বলতেছি? ওই নির্দিষ্ট কোণ বিশিষ্ট ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে। লম্ব এবং অতিভুজের অনুপাতকে, এটাকে বলবা যে সাগরে লবণ অনেক। কিসে? সাগরে লবণ অনেক। তো এইভাবে মাথায় রাখবা, সাগরে লবণ অনেক মানে হচ্ছে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর আরেকটা থাকলো আরেকটা থাকলো ভূমি বাই অতিভুজ। আরেকটা থাকলো কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এইটাকে বলা হয় কস থিটা, অর্থাৎ থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট ত্রিভুজের অতিভুজ ভূমি এবং অতিভুজের অনুপাত। এটাকে বলবা যে কবরে ভূত অনেক। কবরে ভূত থাকে, তাই না? এটা কুসংস্কার। কবরে ভূত অনেক, তাহলে হচ্ছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো এইরকম ছন্দ আকারে তোমরা কি করবে, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এখন যতগুলো অ্যাঙ্গেল আছে, তার মানে আমরা 0 ডিগ্রি থেকে শুরু করে যতগুলো অ্যাঙ্গেল আছে একদম 90 ডিগ্রি পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কত হইতে পারে? 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি হইতে পারে। যদিও 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি হলে ওটা আর ত্রিভুজ থাকে না। ঠিক আছে, কত ডিগ্রি হইতে পারে? একদম এটা যদি দেখো লম্বের মান ছোট হইতে 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 যদি একদম এটার সাথে মিশে যায়, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি হবে। তো 0 ডিগ্রির জন্য একটা মান। আবার কি এটা খাড়া হতে হতে তোমার অতিভুজটা খাড়া হইতে 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 কি হইতে পারে? 90 ডিগ্রি। একদম এটা কি আস্তে আস্তে বাড়তেছে না? যত কি হবে, যত এই দিকে হবে অ্যাঙ্গেলটা কি আস্তে আস্তে বাড়তেছে। দেখো বাড়তেছে, বাড়তে 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 যখন এখানে মিলে যাবে তখন হয়ে যাবে কি 90 ডিগ্রি। তাহলে যাই হোক, 0 এবং 90-র মধ্যে যে কোনো অ্যাঙ্গেলের জন্য ত্রিভুজগুলোর কি আছে? এই যে 3টা অনুপাত আছে, এই 3টা অনুপাতের একটা ফিক্সড মান আছে। এই 3টা অনুপাতের একটা ফিক্সড মান আছে। যেমন অলরেডি আমরা কি করছি 45 ডিগ্রির জন্য সেই মানগুলো আমরা বের করে ফেলেছি। যেমন আমরা দেখলাম যে ট্যান 45-এর জন্য লম্ব এবং ভূমি সব সময় কি হয়? সমান হয়। এই জন্য 1 একই রকম অনুপাত হয়। ট্যান 45-এর জন্য লম্ব এবং ভূমি সেম হয়, এই জন্য ট্যান 45 সমান কি 1। বুঝতে পারছো? আবার ওইটা ধরে আমরা যখন সাইন বের করলাম, সাইন সমান 1 বাই কি হইলো? √2 হইলো। আর কস সমান কি হইলো? 1 বাই √2a হইলো। কেন সেম আসলো? এখন লম্ব আর ভূমি তো সমান, অতিভুজ তাহলে সবগুলোই সমান হবে, এই জন্য একই আসলো। ঠিক তো ওই রকম করে লিস্ট দেওয়া আছে। 0 আমাদের বইয়ে তোমরা দেখবে 0 ডিগ্রির জন্য একটা লিস্ট দেওয়া আছে, 30 ডিগ্রির জন্য দেওয়া আছে, 45 ডিগ্রির জন্য দেওয়া আছে, 60 ডিগ্রির জন্য দেওয়া আছে, আর 90 ডিগ্রির জন্য দেওয়া আছে। এই কয়েকটার জন্য যারা হিসাব করছে, এই কয়েকটার জন্য ওরা লিস্ট করে রেখে দিয়েছে। তো এগুলোর জন্য নির্দিষ্ট কিছু আছে, মান আছে প্রত্যেকটার ক্ষেত্রেই। ট্যান, সাইন এবং কসের প্রত্যেকটা কি আছে? 30 ডিগ্রির জন্য একটা ফিক্সড লম্ব আর অতিভুজের লম্ব আর ভূমির একটা মান থাকবে। 30 ডিগ্রির জন্য এটা লম্ব বাই অতিভুজের একটা মান থাকবে। 30 ডিগ্রি কোণওয়ালা ত্রিভুজের জন্য ভূমি আর অতিভুজের একটা এরকম ফিক্সড মান থাকবে। এই মানটা থাকবে না, তো অন্য একটা মান থাকবে। ঠিক আছে, সাইন এটা 45 আর কি। ঠিক আছে, কস 45। ঠিক আছে, তো এই মানগুলো প্রত্যেকটাই তো এইভাবে আমি হিসাব করে দেখাইতে পারবো না। আমি 45-এটা তোমাদের দেখালাম। তো বাকিগুলো যারা তোমার এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বের করে আমাদেরকে দেখিয়েছেন। তো সেক্ষেত্রে মনে রাখার যে একটা টেকনিক আছে, এই টেকনিকটা তোমরা মনে রাখবা এইভাবে। এখানে একটা দাগ দিবা, ঠিক আছে, এখানে একটা দিবা দাগ, নিচে দিবা 2, আর এখানে লিখবা 0, 1, 2, 3 আর 4, তার উপর দিবা
রুট। ঠিক আছে, তো এইরকম করে তোমরা কি করবা, হিসাব করলা। তো সাইন 0 ডিগ্রির মান, এটা মনে করো সাইন কত ডিগ্রির মান হিসাব করবো আমরা, 0 ডিগ্রির মান হিসাব করবো। তাহলে সাইন 0 ডিগ্রির মান, তাহলে এইটার জন্য সাইন 0 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। কিভাবে আসবে, যখন আমরা সাইন 0 ডিগ্রি নেব তখন আমরা কি করব, এইটা হিসাব করব, অর্থাৎ √0 ডিভাইডেড বাই 2 সমান 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0। যখন আমরা সাইন 30 ডিগ্রি নেব, যখন আমরা কি নেব, সাইন 30 ডিগ্রি, মনে করো সাইন 30 ডিগ্রি নেব, তখন আমরা কোনটা নেব, এই যে 1/2 তার উপর রুট নেব, কি হবে, √1/2 সমান হাফ। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ। যখন আমরা সাইন 45 ডিগ্রি নেব তখন আমরা কোনটা নিব, এইটাকে নিব, তাহলে কি হবে, √2 ডিভাইডেড বাই 2 সমান হবে 1/√2। ঠিক আছে, যখন সাইন 60 ডিগ্রি নেব আমরা তখন আমরা কি করব, এইটা নিব, তাহলে √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান হবে কি, তাহলে সাইন 60 যদি আমরা নেই হচ্ছে কি √3/2। আর যদি সাইন 90 ডিগ্রি নেই আমরা, তো সাইন 90 ডিগ্রি হলে হবে কি, এইটা নিব আমরা 4, তাহলে সাইন 90 হবে কত, সাইন 90 হবে √4/2 সমান, √4 মানে 2, 2/2 সমান 1। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, মানগুলো বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সাইনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার মান কীভাবে বের করব, এই চার্টটা যদি আমাদের কি থাকে, মনে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, এবার তাহলে কসের ক্ষেত্রে কি হবে, তাহলে কসের মানগুলো হবে উল্টো দিক থেকে। তাহলে কসের ক্ষেত্রে এইটা হবে cos 0 ডিগ্রির মান, এইটা হবে cos 30 ডিগ্রির মান, এটা হবে cos 45 ডিগ্রির মান। অর্থাৎ দেখো 45 সাইন এবং cos দুইটারই 45 সেম হবে, আর এটা হবে 60 ডিগ্রির মান, এটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ কসের ক্ষেত্রে উল্টে যাবে, কসের মানে অর্থাৎ সাইনের ক্ষেত্রে লেফট থেকে রাইটে যাবে, আর কসের ক্ষেত্রে রাইট থেকে লেফটে আসবে। তাহলে এই দিকের মানটা অর্থাৎ √4, তাহলে কস যদি আমরা কি বলি, cos 0 ডিগ্রি বলি, তাহলে এবার শুরু হবে কি, 0 এবার শুরু হবে ডান দিক থেকে, তাহলে কি হবে, √4 ডিভাইডেড বাই 2 সমান 2 ডিভাইডেড বাই 2 সমান 1। বুঝতে পারছো, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে এটা। এবার যদি বলি যে cos 30 ডিগ্রি কত, তাহলে রাইট বাম সাইড থেকে শুরু হবে, তাহলে কি হবে 3/2, অর্থাৎ √3/2 সমান √3/2 হবে। ঠিক আছে, এবার যদি বলি cos 60 ডিগ্রির মান কত, তাহলে 0, 30 ও 45 আগে, তো 0, 30, 45, তাহলে 45 মানে হচ্ছে √2/2। তাহলে কাটাকাটি করলে এখানে এই 2কে √2 গুণফল হিসেবে দেখাইতে পারো, তাহলে একটা কেটে যাবে, তাহলে এইরকম। তো এটা যদি তোমরা এই 2 ছিল, 2কে √2 × √2 দেখানো যায়। ঠিক আছে, নিচে তাহলে একটা কেটে যাবে 1/√2। ঠিক আছে, তাহলে cos 45 হলো, তাহলে cos 60 কিভাবে হবে, তাহলে cos 60 ডিগ্রি সমান হবে কি 1/এইটা, তাহলে 1/2, মানে √1/2 মানে 1/2 হাফ। আর cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, তাহলে সেই হিসেবে 0 হচ্ছে, অর্থাৎ উল্টে যাবে। ঠিক আছে, উল্টে যাবে, মানে মানে এইভাবে তোমরা মনে রাখতে পারো, সাইনের যেটা 0 কসের সেটা 90, সাইনের যেটা 30 কসের সেটা 60, আর 45টা সেম। বুঝতে পারছো, এর 30-এর সাথে ওর 90 সম্পর্ক, এর 30-এর সাথে, এর 0-এর সাথে ওর 90 সম্পর্ক, এর 30-এর সাথে ওর 60-এর সম্পর্ক, আর 45-এর দুইজনে, 45 যেহেতু মাঝখানে আছে দুইজনেরই সেম। তাহলে এইভাবে এই চার্ট দিয়ে তোমরা মাথায় রাখবা। এবার তাহলে ট্যানটা কীভাবে মাথায় রাখবা, ট্যান থিটার ক্ষেত্রে কীভাবে মাথায় রাখবা, ট্যান থিটার ক্ষেত্রে মাথায় রাখাটা খুবই ইজি। মনে করো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 45 ডিগ্রির মান যে 1 এটা আমরা জানি। ঠিক আছে, 45 ডিগ্রির মান যে 1 সেটা আমরা জানি, আর 0 ডিগ্রির মান 0, এটাও তোমরা মাথায় রাখবা। আর এই জায়গাতে আর 90 ডিগ্রির মান নাই, এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এটা তোমরা মাথায় রাখলে, এটা কি হলো এইরকম। আর এইখানে কি হবে 1/√3, আর এইখানে শুধু √3। ঠিক আছে, তাহলে এই একটা মাথার মধ্যে তোমরা কি করে নিলা, সেট করে নিলা।
তাহলে মাঝখানে 45 ডিগ্রির মান 1 আমরা জানি, তাহলে মাঝখানে 1, এইদিকে কম, এইদিকে 1/√3, আর এইদিকে বেশি, এইদিকে √3। তাহলে tan 0 0 আর tan 90 অসংজ্ঞায়িত। তাহলে কটের ক্ষেত্রে কি হবে, যদি আমরা কট বলি, কটের পরিচয় এখনো দেই নাই, তো আপাতত এইভাবে মাথায় রাখো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ট্যানের ক্ষেত্রে মাথায় রাখাটা সোজা। 5টা জিনিস, মোট কয়টা জিনিস? 5টা, 1 2 3 4 5টা অনুপাত। তাহলে 5টা অনুপাত ট্যানের ক্ষেত্রে মিডিলেরটা কত? 1, 45, 45 মাঝখানে আছে, 0 30 একদিকে, 60 90 একদিকে, 45 মাঝখানে। তাহলে এই 45-এর জন্য মানটা হচ্ছে 1। তাহলে 45-এর বামে 30, ডানে কি 60। তাহলে 30 ছোট, তাহলে 1/√3, এটা বড়, এটা শুধু √3, ঠিক আছে? আর tan 0-এর মান 0, এটা মাথায় রাখবা। tan 90-এর কোনো মান নাই, এটাকে বলা আছে অসংজ্ঞায়িত মান। এগুলো কেন অসংজ্ঞায়িত সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত মনে রাখার কৌশলটা আমি দেখালাম, এই কৌশলে তোমরা কি করবে এটা মনে রাখবা। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য, অর্থাৎ প্রত্যেকটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বিশিষ্ট ত্রিভুজের জন্য ভূমি এবং তোমার ভূমি মানে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত, অর্থাৎ ভূমি এবং লম্বের অনুপাত, ভূমি অতিভুজের অনুপাত, লম্ব আর ভূমির অনুপাত, এগুলো কি হবে? সবসময় একই থাকবে। সেটা আমি তোমাদেরকে দেখালাম যে এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো এরপর আমরা আরো কিছু জিনিস দেখি আস্তে আস্তে। তো আমরা দেখলাম সাইন থিটা সমান হচ্ছে সাগরে লবণ অনেক, ঠিক আছে? সাগরে লবণ অনেক, তাহলে হচ্ছে কি সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আর অনেক মানে হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে? তো তো এটা উল্টাটাও তো হইতে পারে। তাহলে অতিভুজ বাই লম্ব কত হবে? অতিভুজ বাই লম্ব এটা কি? তাহলে সাইন থিটার উল্টা না? তাহলে 1/sin থিটা সমান এটা, তাহলে 1/sin থিটা হচ্ছে এইটা, তাই না? অতিভুজ বাই লম্ব হলে কি উল্টে যাবে না? এটা নিচে তো 1, তাহলে আমরা জানি এটাকে উল্টাইলে কি হয়? অতিভুজ বাই লম্ব হলে 1/sin থিটা। এইটাকে বলা হয় কোসেক থিটা। এটাকে বলা হয় কি? কোসেক থিটা। তাহলে আমরা সহজভাবে মাথায় রাখতে পারি যে সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে আমরা লিখতে পারি কি? সাইন থিটা সমান 1/কোসেক থিটা, অথবা এই যে কোসেক থিটা সমান 1/sin থিটা, মানে সাইন থিটার উল্টা আর কি। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তাহলে সাইন থিটা সমান যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে কি? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? একইভাবে এরকম কস থিটার ক্ষেত্রে আছে, কস থিটার উল্টাটা এরকম সেম ভাবে হচ্ছে সেক থিটা, কোসেক থেকে শুধু সেক, শুধু, ঠিক বুঝতে পারছো? অথবা কোসেক থিটা সমান হচ্ছে কত? 1/cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা জানি কি? cos থিটা সমান জানি অতিভুজ বাই লম্ব। cos থিটা সমান আমরা জানি কি? কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা সমান কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে ওই যে মানগুলো তাহলে কি হবে? এখানে যে যে ওই লিস্ট থেকে আমরা যে মানগুলো পাবো, এখানে যে মানগুলো আমরা পাবো তা কি? cos থিটার জন্য যা হবে sec থিটার জন্য কি হবে? 1 এর উল্টা 1। তাহলে cos 30 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে sec 30 ডিগ্রির মান হবে 2/√3, মানে এগুলো সব উল্টে যাবে। তো এখন এটা নিয়ে প্যারার দরকার নাই, সাইন কস এবং ট্যান মুখস্থ রাখলে, এগুলো সাইন কস ট্যান মাথায় রাখলে হবে। তাহলে আমরা দেখলাম এটা। আবার একইভাবে ট্যানেরও উল্টো আছে। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে ভূমি বাই লম্ব সমান কি হবে? তাহলে এর উল্টা কট থিটা। তাহলে আমরা কট থিটা সমান লিখতে পারবো 1/tan থিটা, অথবা ট্যান থিটা সমান লিখতে পারবো 1/cot থিটা, মানে এরা একটা আরেকটার কি গুণাত্মক বিপরীত, ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমিকে যদি আমরা ট্যান থিটা বলি, তাহলে ভূমি বাই লম্বকে বলবো কট থিটা। ট্যানজেন্ট আর কোট্যানজেন্ট এগুলোর নাম। এগুলো প্রত্যেকটার ফুল ফর্ম আছে, আমি ফুল ফর্মগুলো লিখে দিচ্ছি। সাইন, এটা হচ্ছে সাইন থিটা। সাইন মানে হচ্ছে, সাইন থিটাকে সংক্ষেপে বলা আছে সাইন থিটা। আর এর বিপরীত হচ্ছে কি? কোসাইন। বিপরীত হচ্ছে কসেক না? হ্যাঁ, এটা এর বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে আমরা কি বললাম? কোসেক। সাইনের বিপরীত বললাম আমরা কি? কোসেক। এটাকে বলা হচ্ছে কোসেক্যান্ট। কোসেক্যান্টকে সংক্ষেপে বলা আছে
কস থিটা, কোসেক থিটা। ঠিক আছে, কোসেক্যান্টকে সংক্ষেপে বলা হচ্ছে কোসেক থিটা, এটা পরস্পরের উল্টা। আর একটা আছে কোসাইন, কোসাইনকে সংক্ষেপে বলা হচ্ছে কস। ঠিক আছে, আমরা থিটাগুলো আপাতত না দিই। ঠিক আছে, আর বিপরীত। ঠিক আছে, কোসাইনকে বলা হচ্ছে কস, আর কসের বিপরীত হচ্ছে সেক, তো এটাকে হচ্ছে সেক্যান্ট। সেক্যান্টকে সংক্ষেপে বলা হচ্ছে সেক, মানে এনটা করে বাদ দেওয়া হচ্ছে। আর এখানে ই, এখানে ই বাদ দেওয়া হয়েছে, এখানে আই এন ই বাদ দেওয়া হচ্ছে, কোসাইন। এরপর হচ্ছে ট্যান, এটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি, এটার ফুল ফর্ম হচ্ছে কি ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে ঢাল। ট্যানজেন্টকে সংক্ষেপে বলা হচ্ছে ট্যান। আর এর বিপরীত হচ্ছে কো ট্যানজেন্ট, কট যেটাকে বলতেছি আমরা, সেটা হচ্ছে কো ট্যানজেন্ট। তখন এটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি কট। ঠিক আছে, কট, কো ট্যানজেন্ট, আসলে এখানে কো সাইন হবে, এখানে একটা। আচ্ছা, যাই হোক, তো এগুলো হচ্ছে তাদের ফুল ফর্ম। তো সাইন মানে 1/কোসেক, কস মানে 1/সেক, ট্যান মানে 1/কট। ঠিক আছে, তাহলে এইরকম করে তোমার বিপরীতকে একটা আরেকটার বিপরীত হবে। ঠিক আছে, এখানে আরো কিছু সূত্র আছে, তো সেই সূত্রের প্রমাণগুলো আমরা পরে দেখাবো। আমরা আপাতত কি দেখালাম, যে মানে অনুপাত জিনিসটা কি, মানে এখানে আমাদের মেইন আলোচ্য বিষয় ছিল যে এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতেছি, এই জিনিসটা আসলে কি, এটা কি মিন করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ক্লাসে আমরা কি করব, বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আবার আলোচনা করব। ঠিক আছে।
এটা কেমন রে? যাই হোক, এটা তো লেখাগুলো কই? দেখো এখন আমরা যে তো এখন দেখো এখানে জেড সমান হচ্ছে, তো এই ত্রিভুজের এক্স হচ্ছে কি তোমার ভূমি, আমরা ধরে নিলাম ও এ ত্রিভুজ, ও এ বি একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে জেড। তাহলে জেড সমান আমরা জানি কি, তাহলে আমরা বলতে পারবো জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা আমরা জানি। ঠিক আছে, ওকে। তো এখন যদি আমরা প্রত্যেকটা অনুপাত এখানে হিসাব করি, তাহলে সাইন থিটা সমান কি হবে, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এটা যদি হয় তাহলে কস থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কি কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান হবে কি 1/sin থিটা। 1/sin থিটা সমান হবে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, এরপর যদি আমরা বলি যে কস থিটা, কস থিটা, কস থিটা সমান কি হবে, কস থিটা সমান আমরা জানি কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এক্স বাই জেড। ঠিক আছে, তাহলে সেক থিটার বিপরীত, কস থিটার বিপরীত আছে সেক থিটা, তাহলে সেক থিটা সমান হবে 1/cos থিটা সমান হবে কি জেড বাই এক্স। এরপর ট্যান থিটা সমান কি হবে, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা, তাহলে ইজ ইকুয়াল টু হবে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পাইলাম, এই জিনিসগুলো মাথায় রাখবো। তাহলে কজ হচ্ছে সাইনের বিপরীত, তাহলে 1/sin, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কি কোসেক, আর কোসেককে যদি নিচে নিয়ে আসি হয়ে যাবে সাইন, মানে এটা থেকে এইরকম হবে যদি নিচে আসে। ঠিক আছে, তার মানে 1/sin আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি কোসেক। ঠিক আছে, আর কোসেককে যদি আমরা কি করি নিচে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে সাইন। একইভাবে উল্টাটা, সাইন আছে উপরে, তাহলে এটাকে যদি আমরা কি করি নিচে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি কোসেক।
তাহলে সাইনকে যখন আমরা নিচে নিয়ে যাবো তখন হবে কোসেক, আর কোসেককে যখন উপরে নিয়ে যাবো তখন হবে সাইন। তো এইরকম করে ট্যান কট কসের ক্ষেত্রেও এই সূত্রগুলো খাটবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো আমরা এখানে দেখলাম। এরপর দেখো আমরা কিছু সূত্র দেখি। এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি জেড স্কোয়ার। তাহলে এক্স এবং ওয়াই এবং জেড এদের মধ্যেকার একটা কি আছে, সম্পর্ক আছে। তো আমরা দেখলাম যে যদি বলি যে এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি হবে দেখো, সাইন মানে কি, সাইন স্কোয়ার মানে কিন্তু সাইন থিটার উপরে স্কোয়ার লেখা হয় এইভাবে, কিন্তু জিনিসটা আসলে এইটা, ঠিক আছে। একইভাবে কস স্কোয়ার থিটা মানে আসলে কস থিটার উপর স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এটা লেখার নিয়ম হচ্ছে এইটা, এইভাবে লেখে, কিন্তু আসলে বাস্তবে জিনিসটা হচ্ছে এইটা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই ডিভাইডেড বাই জেড তার উপর কি স্কোয়ার, প্লাস কস থিটা সমান কি হবে এক্স ডিভাইড বাই জেড তার উপর স্কোয়ার, তাই না। আমরা এখানে দেখেছি সাইন থিটা সমান কি এক্স, সাইন থিটা সমান ওয়াই বাই জেড, ও সরি এখানে ভুল লিখছি, এক্স বাই জেড হবে, ঠিক আছে, এক্স বাই জেড, ওয়াই বাই জেড, আর এটা হবে জেড বাই ওয়াই, ঠিক আছে। ওই মানগুলো এখানে আমরা ইনপুট দিলাম, ওয়াই বাই জেড প্লাস ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে এখানে কত হবে দেখো দেখি, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার সমান জেড স্কোয়ার, এখানে তোমার লসাগু হবে, এর উপরে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কিন্তু জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, তাহলে একটা সূত্র শিখলাম, এটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একইভাবে ট্যান থিটার সাথে সাইন থিটা এবং কস থিটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা কিভাবে আসবে দেখো, এর সব তোমরা নিজেরাই বাসায় বসে বসে প্রমাণ করতে পারবা। সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, একে নেই আমরা, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। সাইন থিটা সমান কি ওয়াই বাই জেড, আর কস থিটা সমান কি ডিভাইডেড বাই সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা ভাগ বাই মানে ভাগ কস থিটা মানে কি এক্স বাই জেড। তাহলে এবার যদি আমরা কি করি ভাগ উল্টাই গুণ দেই জেড বাই এক্স, তাহলে জেড জেড কাটা, তাহলে হবে কি ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে কি লম্ব বাই ভূমি মানে আবার কি ট্যান থিটা, ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারবো ট্যান থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা। তাহলে উল্টাভাবে ট্যান থিটা সমান কি হবে, সরি কট থিটা সমান কি হবে, ট্যানের বিপরীত যেটা কট, তাহলে কট থিটা সমান উল্টা হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই যে সি সি এইভাবে কৌশলগুলো মাথায় রাখবা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, তাহলে ট্যান থিটাটা কি হবে উল্টাটা হবে সাইন থিটা বাই কস থিটা হবে, তাহলে সি সি সি। তো এরকম আরো অনেকগুলো কৌশল আছে সি সি এর। তো আর একটা সি সি এর কৌশল হচ্ছে এরকম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই দেখো সি সি দুইটাতেই সি। তাহলে উল্টাটা আছে কি কসেকের সাথে সম্পর্ক অনেকটা আছে সেক, সম্পর্ক না, আমরা জানি সাইন কস, সাইনের বিপরীত কোসেক আর কসের বিপরীত সেক, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। একই রকম সূত্র, এইখানে সি সি কসেক কট, আর এখানে আছে সেক আর ট্যান, ওখানে ছিল কসেক কটের সাথে কস ছিল আর ট্যানের সাথে ছিল সাইন, ঠিক আছে। এখানে আবার উল্টাটা, ঠিক আছে, এখানে কটের সাথে কোসেক আর ট্যানের সাথে সেক, মানে সি সি গুলো মিল আছে। তো এই প্রত্যেকটা সূত্রকেই এই তোমাদের যেটা করতে হবে মাল্টি ডাইনামিক্যালি চিন্তা করতে হবে, ঠিক আছে। এই ত্রিকোণমিতির অঙ্কগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে স্টুডেন্টরা যে সমস্যাগুলো ফেস করে প্রথম দিকে, পরে আস্তে আস্তে তোমাদের এটা ইজি হয়ে যায়, কিন্তু প্রথম দিকে
ত্রিকোণমিতির অঙ্ক করতে তোমরা যে সমস্যাটা ফেস করো সেটা হচ্ছে এই সূত্রগুলো ডাইনামিজম, এই সূত্রগুলো ডাইনামিক ওয়েতে ইউজ করা হয়। কিভাবে দেখো, মানে ইকুয়েশনগুলো এখানে কয় ধরনের ইকুয়েশন ফর্ম করা যাবে, এই ইকুয়েশন থেকে 3টে ইকুয়েশন ফর্ম করা যাবে। কিভাবে দেখো, কসেক স্কয়ার থিটা কসেক স্কয়ার থিটা সমান দেখো কি লেখা যাবে 1 প্লাস কট স্কয়ার থিটা। তার মানে কসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, আবার 1 প্লাস কট স্কয়ার থিটা সমান এইটা। তো সবসময় যে এইটা থেকে এইটা হবে না, এটা থেকেও এটা হইতে পারে, মানে মাল্টি এখান থেকে 3টা বের করা যাবে। আর 3টারই আবার কি শুধু যে এই দিক থেকে এই দিক কাজে লাগবে তা না, এই দিক থেকেও এই দিক তোমার কি লাগবে কাজে লাগবে, অর্থাৎ বাম ডান ডান বাম দুইটাই কি করতে হবে মাথায় রাখতে হবে। এটা হইলো। আবার কি করা যাবে, এই 1টাকে যদি এবার এইদিকে পাঠিয়ে দেই আমি, কসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি কট স্কয়ার থিটা। তাহলে আমরা কি বলতে পারবো কসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান যেমন কট স্কয়ার থিটা, একইভাবে কট স্কয়ার থিটা সমান কসেক স্কয়ার থিটা মাইনাস 1। তার মানে সূত্র এখানে 3টা ফরম্যাটে হইল। এই 3টা ফরম্যাটেরই আবার কি ডান থেকে বামও মনে রাখতে হবে, বাম থেকে ডানও মনে রাখতে হবে। মোট 6টা হইল। ঠিক আছে, সূত্র একটাই কিন্তু এটার 6টা হবে। এটা থাকলে এটা লিখতে হবে, এটা থাকলে এটা লিখতে হবে, এরকম 6টা রূপ। এই ডাইনামিজম, এই সূত্রের যে ডাইনামিজম, এইটাই হচ্ছে ত্রিকোণমিতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো কখন যে কোন জিনিস দেওয়া থাকবে আর তোমাদেরকে কোন জিনিস লিখতে হবে এই সিদ্ধান্তটা অঙ্ক দেখে বুঝতে হবে, এবং এই জন্য সূত্রগুলোকে এইভাবে ডাইনামিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য প্রথম দিকে অঙ্ক করার ক্ষেত্রে সূত্রের পাতাটা নিয়ে বসবে, এই সমস্ত সূত্রকে এইভাবে কি করবা তোমরা লিখবা প্রত্যেকটাকে। এখানে একইভাবে এখানে যদি আমরা লিখে দিই তাহলে এগুলো সব আমি যা যা লিখে দিচ্ছি শুধুমাত্র এই সূত্রটা লিখবা না, এই সূত্রটাকে সম্ভাব্য কত ওয়েতে এরকম বিশ্লিষ্ট করা যায় সবগুলাই লিখবা, ডান বাম সব মাথায় রেখে এইভাবে লিখে ওই একটা পেজে লিখবা, লিখে ওই পেজটা নিয়ে অঙ্ক করতে বসবা। এটা তাহলে তোমাদের জন্য ইজি হবে। এরপর দেখো, তাহলে সেক স্কয়ার থিটা সমান একইভাবে কি লেখা যাবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, তা অথবা লেখা যাবে কি সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হবে ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এইরকম করে লিখবা। আবার একটু আগে আমরা যে সূত্রটা পড়েছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকেও দেখো বিভিন্নভাবে লেখা যাবে, কয়েক ওয়েতে এটাকেও লেখা যাবে। কিভাবে, 1 নম্বর ওয়ে দেখো, আমরা কি করতে পারি এই কজটাকে ওইদিকে নিয়ে যেতে পারি। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, অথবা কজ স্কয়ার থিটা সমান হতে পারে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটাতেও দেখো 3টা ওয়েতে আমরা লিখতে পারলাম। তাহলে শুধু যে এইটা থাকলে এটা লিখতে হবে তা না, এইটা থাকলে এটা লিখতে হইতে পারে, এটা থাকলে এটা লিখতে হইতে পারে, এটা থাকলে এটা লিখতে হইতে পারে, এটা থাকলে এটা লিখতে হইতে পারে। অর্থাৎ সূত্রের ডিমান্ড অনুযায়ী, অঙ্কের ডিমান্ড অনুযায়ী কখন যে তোমাকে কোনটা লিখতে হবে সেটা অঙ্ক দেখেই ডিসিশন নিতে হবে। এই জন্য এই যে আমি যে পেজটা লিখলাম এই পেজটা কি করবা, এটা একটা খাতায় এইভাবে লিখবা, লিখে সামনে নিয়ে অঙ্ক করতে বসবা। তখন কখন কোনটা কাজে লাগবে তোমরা জানো না। আবার ইভেন এটাও নিয়ে বসবা, ট্যান থিটা সমান সাইন। প্রথম দিকে তোমাদের এটা কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, কস থিটা বাই সাইন থিটা। আবার প্রত্যেকটা তো বিপরীত রাশি আছেই, ট্যান থিটা সমান কি 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান কি 1 বাই ট্যান থিটা, এরকম প্রত্যেকটাই। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই এরকম করে তাহলে হবে কি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। এই যে যতগুলো তোমাদের এখানে আছে সব কি করতে হবে, সবগুলো নিয়ে কি করবা তোমরা বসবা। ঠিক আছে, সবগুলো নিয়ে বসবা একটা খাতায়, এরকম করে যত ধরনের সম্ভাব্য সূত্র আছে সব এভাবে লিখে নিবা, লিখে নিয়ে কি করবা তোমরা বসবা। তাহলে দেখবা যে প্রথম দিকে অঙ্ক করতে তোমাদের খুব ইজি হবে। আর এগুলো খুব কঠিন জিনিস না, আস্তে আস্তে তোমাদের কি হবে আয়ত্তে এসে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের এগুলো আয়ত্তে এসে যাবে, এগুলো এমন কোনো কঠিন জিনিস না।
যত সময় যাবে তত তোমাদের কি হবে, এগুলো আয়ত্তে আসবে। ঠিক আছে, এইরকম করে প্রত্যেকটা খাতায় কি করবে, আগে তোমরা লিখে নেবে এই যে সূত্র, এই কয়েকটাই সূত্র। তো এইটা হচ্ছে তোমাদের 1 নম্বর সূত্র। তো 1 নম্বর সূত্র হিসেবে মাথায় রাখতে পারো, এটা মেইন। আর এগুলো তো আছে, এগুলো তোমরা জানোই বেসিক। এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে কি 4 নম্বর। এই কয়েকটা সূত্র দিয়ে তোমাদের সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটাকেই তোমরা কি করতে পারো, প্রমাণ করতে পারো। কি হবে, একটা ত্রিভুজ এঁকে মানগুলো বসায় দাও। এখানে তোমরা একটা ত্রিভুজ আঁকো, ওখান থেকে সেক থিটা মান বসাও। যেমন একটার প্রমাণ যদি আমি দেখাই দিই, এখানে প্রত্যেকটাকেই তোমরা প্রমাণ করতে পারো ত্রিভুজ এঁকে এঁকে। যেমন এইটাকে যদি আমি প্রমাণ দেখাই, তো সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ারের সাথে কট স্কোয়ার হবে না, ট্যান স্কোয়ার হবে। কসেক হইলে সিসি মিল থাকছে, তাহলে এখানে হবে ট্যান স্কোয়ার সমান 1। যদি কোসেক হইতো তাহলে এখানে ট্যান হইতো। তো এটাকে যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে দেখো খুব ইজিলি প্রমাণ করতে পারবো। এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তো এটা এক্স ওয়াই হলে জেড সমান হবে কি এক্স স্কোয়ার প্লাস, মানে জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা আমরা লিখে রাখলাম। এখন আমরা এগুলো সবগুলোর মান বসাবো, জাস্ট কিচ্ছু করবো না। সেক আসলে কার বিপরীত, কস থিটা এর বিপরীত হচ্ছে সেক থিটা। ঠিক আছে, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা মানে কি, কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ মানে হচ্ছে কি জেড বাই এক্স, তাহলে হবে কি জেড ডিভাইডেড বাই এক্স। তাহলে কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, তারপর কি স্কোয়ার। আর ট্যান মানে আমরা জানি ওয়াই স্কোয়ার, ওয়াই বাই এক্স তার উপর স্কোয়ার। মানে আমরা বাম পক্ষ থেকে হিসাব করতেছি, লেফট সাইড দিয়ে হিসাব করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হবে। আর এখানে হবে কি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি, ওয়াই স্কোয়ারকে যদি এইদিকে নিয়ে আসি আমরা, কি হবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 1। ঠিক আছে, এইরকম করে যতগুলো সূত্র আছে সবগুলোকে তোমরা এইভাবে ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে বেসিক যে সূত্রগুলো, এই সূত্রগুলো প্রত্যেকটাই আমি তোমাদেরকে তোমার ডাইনামিক ওয়েতে দেখাইলাম, এবং অঙ্ক করার ক্ষেত্রে এইরকম করে ডাইনামিক ওয়েতেই তোমাদের লাগবে। কখন যে কোনটা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য তোমরা, আমি বারবার বলতেছি, আগে এগুলো প্রত্যেকটা এইভাবে একটা পেজে কি করবা, লিখে নিবা। ঠিক আছে, এইভাবে প্রত্যেকে ছক এঁকে এঁকে কার সাথে কার সম্পর্ক, যেমন একটা এটা 3টা রূপ এটা। ঠিক আছে, তারপর এর 3টা রূপ কোনটা, এর 3টা রূপ হচ্ছে এরকম, আর এর 3টা রূপ হচ্ছে এরকম। ঠিক আছে, প্রত্যেকটা সূত্রেরই এই 3টা রূপ, আর এগুলোর প্রত্যেকটার আবার 2টা করে রূপ আছে। ঠিক আছে, তো এরকম একটা পেজে তোমরা লিখে নাও, এখনই লিখে নাও। লিখে নিয়ে আমরা এখন অনুশীলনের অঙ্ক শুরু করব। তারপর অনুশীলনের এটা তোমরা পজ করো, পজ করে লিখে নাও এই যে এটা, তারপর একটু তুলে দিলাম এই যে এরকম। তো পজ করে লিখে নিয়ে তারপর তোমরা কি করো, অঙ্ক করতে বসো। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো সব লিখে নাও, হয়তো আশা করি লিখে নিয়ে আসো। লিখে নিয়ে এখন আমাদের যে নেক্সট ভিডিওটা আছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে এই পরের যে এই অনুশীলনী 9.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করা শুরু করব। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই।